ক্লাসের ফাঁকে ফাঁকে কি বলে অফিসের ফাঁকে ফাঁকে যেহেতু ক্লাস করার চেষ্টা করছেন করেন একটু আমাদের গ্রুপের নামটা যদি আবার একটু বলতেন ম্যাডাম। SPGD 01 01। তারা হচ্ছে চারটা যে রুলস বলে দিছে সেটা হচ্ছে যে আপনাকে $100 ইনকাম করতে হবে অনলাইন মার্কেট প্লেস থেকে, অথবা 10টা রিভিউ, গুড রিভিউ, বায়ার 10টা রিভিউ দিয়েছে, ভালো রিভিউ, স্যাটিসফাইড, এরকম 10টা রিভিউ লাগবে। অথবা আপনি যদি লোকাল মার্কেটে, যে ধরে নিলেন আমি মার্কেট প্লেসে কাজ করবো না, আমি জব করব লোকাল মার্কেটে, ওকে, আমাদের কোর্স চলাকালীন সময়, এখন যদি হয় সেটা হবে না, কারণ আপনি তো এখন গ্রাফিক্সের কিছুই জানেন না। ধরেন আপনি গ্রাফিক্স শিখলেন, 1-2 মাস পরে আপনার একটা জব হয়ে গেল, তো লোকাল মার্কেটে আপনার জব হয়েছে, জবের মিনিমাম স্যালারি হবে 8,500 টাকা, 8,500, আর 3 মাসের স্যালারি প্রুফমেন্ট এবং আপনার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার এইটার ডকুমেন্ট হচ্ছে ফটোকপি জমা দিতে হবে। 3 মাসের স্যালারি প্রুফমেন্ট, ব্যাংকের স্টেটমেন্ট, আর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার। এটা হচ্ছে 3 নম্বর ক্রাইটেরিয়া। 4 নম্বর হচ্ছে যে আপনি নিজে যদি উদ্যোক্তা হন, এন্টারপ্রেনার হন, যে আমি নিজে উদ্যোক্তা, আমি নিজে কিছু করব, সেক্ষেত্রে আপনার নামে ট্রেড লাইসেন্স থাকতে হবে। এখন এখানে হতে পারে আপনার একার নামে না থাকতে পারে, আপনারা 4-5 জন ফ্রেন্ড মিলে তারপর হচ্ছে একটা বিজনেস শুরু করেছেন, সেখানে হয়তো বা আপনি গ্রাফিক্সের যে পার্টটা আছে সেটা রোল করছেন, তো আপনার নামে ট্রেড লাইসেন্স থাকতে হবে। এই 4টা ক্রাইটেরিয়া যে কোনো একটা ফুলফিল করতে হবে। তো 2 জন স্টুডেন্টকে হচ্ছে, সাবিহা কিছু বলবেন? জি ম্যাম, কোর্স কমপ্লিট করার পর আপনার টিমে কাজ করার কোনো সুযোগ আছে? ইনশাআল্লাহ। এটা এটা হচ্ছে আপনার, তো দেখেন ফার্স্ট ক্লাসে আমরা 45 এর উপরে ছিলাম মেবি, আজকে মাত্র 30। তো আমার কথা মিলিয়ে নিবেন যে ফার্স্ট ক্লাসে আপনারা যে যতজন আছেন, যে ডে 1-এ আমরা আছি 40-45 জন, কিন্তু ডে 20-তে গিয়ে এটা হাফ হয়ে যাবে, এটা 100% শিওর থাকে। ওকে, গ্রুপে আপনি আর আমি একা থাকবো না, এখানে হচ্ছে আমাদের যে উচ্চপদস্থ কর্মকর্তারা আছে, যেমন সাকলেন ভাই, সাদিয়া আপু, কোর্স কোঅর্ডিনেটর, এরপরে আমাদের স্যারও থাকবে, মোটামুটি অনেকেই থাকবে। তো সবাই আপনাদের এই গতিবিধিগুলো লক্ষ্য করবে। তো যেটা বলছিলাম যে টপ আর্নার বা 2 জন ল্যাপটপ পাবেন, ওই যে 4টা ক্রাইটেরিয়া বললাম। ল্যাপটপের জন্য আপনাকে যে জিনিসগুলো মেনটেন করতে হবে সেটা হচ্ছে যে আপনার ব্যাচে আপনি সর্বোচ্চ আর্নিং করবেন, টপ আর্নিং যে করবেন। যে আমরা এখন 30 জন আছি, 30 জনের মধ্যে হয়তোবা কি বলবো নাম, যে দীপামণি সবচেয়ে বেশি আর্নিং করেছে, এরপরে কে আছে, এরপরে হচ্ছে আপনার ধরেন মানজারুল আছে, এরপরে মাহবুব আছে, এরপরে তানভীর, এরপরে মানিক, এইভাবে আর কি। তো টপ যে আর্নিং করবে, সবচেয়ে বেশি যে ইনকাম করবে, সেই 2 জন, ফার্স্ট 2 জন 2টা করে ল্যাপটপ দেওয়া হবে। বাট এখানে কথা আছে, আপনি বেশি আর্নিং করলেন কিন্তু আপনার ক্লাস অ্যাটেন্ডেন্স খুবই খারাপ। কন্ডিশন কি কি? আপনাকে আর্নিং করতে হবে সবচেয়ে বেশি এবং আপনাকে অ্যাটেন্ডেন্স থাকতে হবে, আপনার অ্যাটেন্ডেন্স থাকবে 100%। তো 100% অ্যাটেন্ডেন্সটা আসলে হয়তো বা মেনটেন করতে পারবো না, ওই যে বললাম কিছু কিছু প্রবলেম থাকতে পারে, যে আমার এক রিলেটিভ মারা গেছে, ওখানে আমাকে মাস্ট বি যেতেই হবে, অথবা আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি অসুস্থ, এই সময়টা ক্লাস করা যাচ্ছে না, যে হাত পা নাড়াতে পারছি না, মুখও নাড়াতে পারছি না, ল্যাপটপ কিভাবে মাউস নাড়াবো, কাজ করব। অথবা ধরেন আমার আব্বু অসুস্থ, হসপিটালাইজড, এই ক্ষেত্রে তো আপনি আমাকে জানাবেন আগে থাকতেই যে ম্যাম এই প্রবলেম। তো সেক্ষেত্রে হচ্ছে যে এমন যদি হয় যে পরপর 3টা ক্লাস বলেছি, মিস করা যাবে না। তো দেখা গেল যে এই প্রবলেমটা একদিন, যে আজকে প্রবলেমটা আমি আবার কালকে ক্লাসে জয়েন দেবো, এরকম যদি হয় সেটা আমরা প্রেজেন্ট দিয়ে দেবো জানালে। বাট যদি এমন হয় যে 3-4 দিন আমি এখানে বেড়াতে যাচ্ছি,
সাজেক যাচ্ছি, তারপরে কোথায় কোথায় যেন এখন ট্রেন্ড চলতেছে, এইখানে যাচ্ছি, ফেসবুকে ঢুকলেই দেখা যায় কিসের কি, এই নিউজ ফিডে ভরে যাচ্ছে। তো এইরকম হলে আবার কিন্তু প্রেজেন্ট পাওয়া যাবে না। যে আপনি একদম রেগুলার এখন পর্যন্ত 20টা ক্লাস হয়েছে, 20টা ক্লাসে আপনি প্রেজেন্ট আছেন, 21 নাম্বার ক্লাসে এসে হয়তোবা কোনো একটা ইমার্জেন্সি প্রবলেমে পড়ে গেছেন, তো 21 নাম্বার ক্লাসটা অ্যাটেন্ড করতে পারছেন না, আপনি 22 নাম্বার ক্লাসে অ্যাটেন্ড করবেন, সেক্ষেত্রেও 21 নাম্বার ক্লাসের আপনার প্রেজেন্টটা দিয়ে দেওয়া হবে। ওকে, এইভাবে হচ্ছে আপনাকে 100% অ্যাটেন্ডেন্সে রাখা হবে। তো চেষ্টা করবেন আসলে ক্লাসে অ্যাটেন্ড করার জন্য, কারণ আজকে যদি ক্লাস মিস করেন, কালকে যখন আসবেন যতই ভিডিও দেখেন, এক্সপেরিয়েন্স তো আছে, যতই ভিডিও দেখেন ক্লাসের মতো হবে না। ক্লাসে যে একটা থাকবে, এনার্জি থাকবে বা কৌতূহল থাকবে, কিউরিওসিটি থাকবে, ভিডিও দেখে আসলে ক্লাসটা হয় না। সো ল্যাপটপ করার জন্য কি করতে হবে? সর্বোচ্চ আর্নিং করতে হবে, অ্যাটেন্ডেন্স 100% রাখতে হবে, এবং ক্লাসে হচ্ছে আপনাকে আপনার অ্যাটিটিউড এবং পারফরমেন্স এর উপর ডিপেন্ড করে আপনাকে ল্যাপটপ দেওয়া হবে। সেকেন্ড, সার্টিফিকেটের জন্য আপনাকে অবশ্যই যে 4টা ক্রাইটেরিয়া বলেছি, এই 4টা ক্রাইটেরিয়ার একটা ফিল আপ করতে হবে, অ্যাটেন্ডেন্স 75%-এর উপরে থাকতে হবে, এবং আপনার পারফরমেন্স ও অ্যাটিটিউডের উপর ডিপেন্ড করে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। আর সেটা যে কোনো সময় এটা করতে পারবে যে আপনার কোনো একটা প্রবলেম বিহেভিয়ার বলেন বা যে কোনো কিছু বলেন, আপনাকে হচ্ছে এই কোর্স থেকে বের করে দেওয়ার ক্ষমতা রাখে। ক্লিয়ার সবাই বিষয়টা? আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে হচ্ছে আমাদের যে 16টা মার্কেট প্লেসের নাম দেওয়া হয়েছে, এই 16টার মধ্যে যে কোনো একটাতে আমাদের অ্যাকাউন্ট থাকতে হবে। আপনি জব করবেন, নো প্রবলেম, আপনি বিজনেস করবেন, নো প্রবলেম, কিন্তু আপনাকে অ্যাটলিস্ট একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকতেই হবে। ক্লিয়ার? যে আপু আমি তো জব পেয়ে গেছি, আমি কেন অ্যাকাউন্ট করব? আপনাকে অ্যাকাউন্ট করতেই হবে। ম্যাডাম আমার একটা হ্যাঁ হ্যালো, হ্যাঁ মাহবুবুর, মাহবুব, জি ম্যাডাম আমার ক্লাসে.com একটা অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্ট আছে? কত বছর আগে? জি, মানে কবে করেছে? এই বছর? এটা তো মানে 17 সালের শেষের দিকে করা। আল্লাহ, তাহলে তো প্রবলেম হয়ে যাবে। না এটা 18 সালে আর কি, 18 সালের শেষের দিকে। মানে এই বছর, এই বছর ইসলাম বুঝতে পেরেছি, এই বছর ডাটা অথবা এন্ট্রি কালেক্ট করছি। আচ্ছা ঠিক আছে, মানে এই বছর অথবা ধরেন আপনার হচ্ছে 19-এর শেষের দিকে, সেপ্টেম্বরের পরে হলেও প্রবলেম নেই। আচ্ছা সমস্যা নেই, ফ্রিল্যান্সার ছাড়াও আমাদের অন্যান্য মার্কেট প্লেস আছে, নো টেনশন, কোনো টেনশনের সমস্যা নেই। ম্যাম আমার অ্যাকাউন্ট খোলা আছে, ফাইবারে আছে। আর কোথায় হ্যালো আছে? ম্যাম, আর কোথায় আছে? আমার অ্যাকাউন্ট করা আছে ফাইবারে ও তার ফ্রিল্যান্সারে, পিপোয়ারে, পিপল পারো, তারপর হচ্ছে আপওয়ার্কে এখনো করিনি। 3টাতে আপাতত করা আছে। সময় দেন কোনটাতে? আমি প্রতিটাতে মানে ট্যাব ওপেন করে প্রতিটাতে সময় দিই প্রতিদিন। কি কাজ করেন? আর মাঝে মধ্যে কাজ করি আর কি। কি কাজ করেন? এই যে ওয়েব ডিজাইনিং। ও আচ্ছা, আপনি ওয়েব ডিজাইন ম্যাম। ডিজাইনার। ঠিক আছে, আমরা এই ব্যাপারেও কথা বলবো, এখন না, হয়তো বা কালকে, যে আসলে কি করলে দেখেন প্রবলেম হবে, প্রবলেমের সলিউশন বের করব, কোন জায়গা দিয়ে গেলে কিভাবে কি করলে কোনো প্রবলেমে পড়তে হবে না, সেই সলিউশনও দিয়ে দিব। জাস্ট আমার সাথে থাকতে হবে, আমার কথা মানতে হবে, এতটুকু। যদি এতটুকু জিনিস আপনাদের মধ্যে থাকে, তাহলে আমি বলবো যে আমরা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। ওকে, আর নতুন যারা আসছেন তারা হচ্ছে চ্যাট লিস্টে কষ্ট করে হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে দেন। নতুন মনে হয় আরো 3 জন আসছে, জয়েন করেছে ক্লাসে। আজকে আমাদের টপিক কি? আজকে আমাদের টপিক হচ্ছে, আমরা
ক্লাসে গ্রাফিক ডিজাইন ইন্ট্রোডিউসিং বা এই রিলেটেড সবকিছু জেনেছি যে একজন ডিজাইনার হতে হলে কি কি লাগবে, কি কি জানতে হবে, কোন কোন সেক্টরগুলোতে আমাদের সবসময় কাজ করতে হবে। তো আজকে আমাদের টপিক হচ্ছে যে আমরা ফটোশপের সাথে ইন্ট্রোডিউস হব, এই ফটোশপ সফটওয়্যারের ইন্টারফেসটা দেখবো, ইন্টারফেসের যে ওভারভিউ সেটা দেখবো, কার কি নাম, কোনটা কিভাবে ডাকবো, কোন কাজ করব, কিছু শর্টকাট জানবো। আচ্ছা, শর্টকাটের কথা তো লিখতে মনে নেই, 5 নম্বরে আসবে হচ্ছে কিছু শর্টকাট। তারপরে এর ওয়ার্ক স্পেস সম্বন্ধে জানবো, ডিফারেন্ট টুলস এর নাম জানবো, আর কিছু শর্টকাট জানবো। তো আর এই গ্রুপটা হয়ে গেলে আমি ওখানে আমাদের যে মডিউল আছে মডিউলটা আপনাদেরকে শেয়ার করে দেব, প্লাস হচ্ছে এই যে 16টা মার্কেট প্লেসের নাম আছে সেই 16টা মার্কেট প্লেসও ছবিটা অ্যাড করে দেব। কে কে সফটওয়্যার এখন ইনস্টল করেননি? ম্যাম মডিউলে দেখলাম 150 আওয়ার, আমাদের কি 150 আওয়ার ক্লাস হবে না 200 আওয়ার ক্লাস হবে? 200 আওয়ার্স, 200 ঘন্টা, 200 ঘন্টা ক্লাস হ্যালো হয়। ম্যাম, 200 আওয়ার্স, 200 ঘন্টা। আক্তার আমার কথা শুনতে পাচ্ছেন? ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ শুনতে পাচ্ছি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। 200 ঘন্টা ক্লাস হওয়ার পরেও আপনাদেরকে হচ্ছে আরো কিছুদিন ক্লাস করতে হবে। যে ওই ক্লাসটা যেমন এই যে আমরা এখন 2টা থেকে 4টা পর্যন্ত অন্য কোনো ব্যাচ দেইনি, পুরোনো ব্যাচগুলো আছে। জাস্ট কি জন্য? যে তারা কাজ করছে, প্রবলেম ফেস করেছে, তো এই প্রবলেম ফেস করছে, কার সাথে শেয়ার করবে, যে একটু শেয়ার করা দরকার কারোর সাথে, বা এই প্রবলেমটা সলভ করা দরকার। তখন ওই টাইমটাতে এসে তারা প্রবলেমগুলো সলভ করে যায়। কার কি প্রবলেম, হয়তো বা কোনো টুলস কাজ করছে না, এটাই ভাবে। ম্যাডাম 200 আওয়ার্স তো হিউজ। হিউজ, অবশ্যই প্রায় 50 প্লাস ক্লাস হবে আমাদের। 200 আওয়ার্স 70-র মতো পড়ে যাবে। 50 প্লাস। 50 প্লাস কেন বললাম, কারণ আমরা কিছুদিন হয়তোবা 20-25টা ক্লাস হচ্ছে 2 ঘন্টা করে করব, এরপরে আবার 4 ঘন্টা হয়ে যাবে। ওই যে বললাম না, ডে 1-এ আমরা আছি। প্রবলেম দেখছি। হ্যাঁ, কথা শুনতে প্রবলেম হচ্ছে? একটা মিনিট জন্য কপি করব, যত খুশি কপি করব আর শিখবো। সেজন্য আপনাকে কেউ কপিরাইটও দেখাবে না, কেউ কোনো বকাও দিবে না। বাট আপনি যদি ডিজাইন কোনো বায়ারকে, কোনো ক্লায়েন্টকে দেওয়ার জন্য কপি করেন, সেটা আসলে অ্যাকসেপ্টেবল না। তো আমি ক্লাসে এসে বললাম যে এখন ডিজাইন করেন, যে কোনো গুগলে চলে যান, একটা লোগো চুজ করেন, ওইটাকে কপি করেন, ডিজাইন করেন, হুবহু লিখিত মডিফাই করা যায়, কি বলে রিডিজাইন করে দেখান, তো এরকমটা হবে। 4 ঘন্টার ক্লাসেও হবে না, দেখেন 4 ঘন্টার ক্লাসে এসেও পাওয়া যায় না, সময় চলে যায়। তো এখন বলেন, কে কে সফটওয়্যার এখনো ইনস্টল করেননি? ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ফোনে জয়েন করি, এখানে কথা অনেক পরে শুনতে পাচ্ছি। ম্যাম ফটোশপ না ইলাস্ট্রেটরে কাজ করবেন? আমাদের ফার্স্ট হচ্ছে ফটোশপ, পরে ইলাস্ট্রেটর। এখন জাস্ট ফটোশপ ইনস্টল করতে। কোনটায় কাজ করব ম্যাডাম আমরা, ফটোশপ না ইলাস্ট্রেটর? ফটোশপ। ওকে ম্যাম, ডান। ম্যাম আমি এর আগে ফটোশপ নামাইছিলাম, এটা এখন তো নাম করছি না।
একটা মিনিট। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি আপু শোনা যাইতেছে। ম্যাম বাট অনেকক্ষণ পরে আসতেছে, মানে প্রায় 10-12 সেকেন্ড পরে আপনারা শুনতে পাচ্ছেন। দেখেন কেন এই চাবে পেইড কেন বলবে? পেইড তো বলার কথা না, ফ্রিতে আমরা যদি নেটে প্রবলেম হইতে পারে। নেট। জি ম্যাম পেইডই বলতেছে, কিন্তু বলতেছে না না, আমি দেখাচ্ছি। ম্যাম ফ্রি ভার্সনটা নামাইলে হয়ে যাবে, হ্যাঁ, কিসের? পেড ভার্সনটা না। ওইটা তো 30 ডেজ ট্রায়াল মনে হয়, এরপর তো অফ হয়ে যাবে। ট্রায়াল দিয়ে ক্র্যাক করে নিবেন তাহলে হয়ে যাবে। কোনো দরকার ক্র্যাক নেই, ফাইল আছে একটা। আমি চালাচ্ছি রে ভাই, প্রি অ্যাক্টিভেটেড, কোনো কিচ্ছু বলে না। দাঁড়ান দেখাচ্ছি, একটা মিনিট। নেট কেন এত বাজে বাজে কাজ করছে আমার? ওকে, আমরা কোথায় চলে যাব? এখানে আসি, লিখি get into pc.com, get into pc.com, এটা লিখে সার্চ দেব। মিউট করেন। তো অনেকের অনেক প্রবলেম যে আমার পিসির কনফিগারেশন এত, আমি কোন সফটওয়্যারটা ইনস্টল করব, আমার এত জিবি র্যাম, এত জিবি হার্ড ডিস্ক, আমি কোন সফটওয়্যারটা ইউজ করব। আমরা এখানে যাব, এখানে গিয়ে জাস্ট এই যে অ্যাডোবি ফটোশপ এটা লিখে আপনি সার্চ দেন। সার্চ দেওয়ার পরে সার্চ দেন, এই যে দেখেন একদম লেটেস্ট ভার্সনও এখানে আছে 2021, এগুলো সব প্রি অ্যাক্টিভেট। জাস্ট আপনাকে কি করতে হবে, আপনি এখান থেকে যে সফটওয়্যারগুলো ডাউনলোড করবেন, নামাবেন, ইনস্টল করার আগে আপনাকে দুইটা জিনিস মেনটেন করতে হবে। কি সেটা? ফার্স্ট, আপনার ইন্টারনেট কানেকশনটা অফ থাকতে হবে। আপনার এই ইন্টারনেট কানেকশন অফ রাখবেন। আর দ্বিতীয় হচ্ছে আপনার মোবাইলে যদি কোনো অ্যান্টিভাইরাস থাকে বা ডিফল্ট যে ডিফেন্ডার থাকে অ্যান্টিভাইরাসের, এইটাকে অফ রাখতে হবে। এই দুইটা জিনিস অফ রেখে আপনি ইনস্টল করেন, নো প্রবলেম, তারা কখনোই কি চাবে না, পেইড ভার্সন চাবে না। এখন আমি কি ইউজ করি, আমি হচ্ছে 2020 ইউজ করছি, আমার 21 ছিল, আমি গতকালকে সেটা আনইনস্টল করে দিয়ে 2020 নিয়েছি। যদি আপনারা বলেন যে 2020 না একটু লো ভার্সন নেন, তাহলে আমি এটাকে আজকে আবার আনইনস্টল করে দিয়ে আমি আরেকটু লো ভার্সন নেব। বাট 19 পর্যন্ত, আমি 19-এর নিচে যাচ্ছি না, কারণ C6 বা বলেন 2016 বলেন, ওগুলাতে আসলে কিছু কিছু ফিচার মিসিং আছে, সো আমি 2019 পর্যন্ত ডাউনলোড করতে পারবো। এখন আমার কাছে 2020 আছে, আমি 2020 চালাচ্ছি। আপনি ধরেন 2020 হ্যাঁ বলেন। ম্যাম আমার 2016 আগে থেকে ইনস্টল করা আছে, ওইটা কি ইউজ করতে পারবো? হ্যাঁ অবশ্যই, অবশ্যই ইউজ করতে পারবেন, সব ঠিক আছে। জাস্ট একটা দুইটা ফিচার একটু বেশি একটু কম, যেমন র ক্যামেরাটা একটু ভালো কাজ করে, তারপরে একটু ফিল্টারটা একটু ভালো
একটু আপডেট, একটা দুইটা ভিতরে ধরেন এটাই একটা ফিচার, এই ফিচারটার মধ্যে যে ইন ফটো এডিটিং এটা ধরেন একটা কোনো কিছু অ্যাড করে দিয়েছে, আপডেট করে ওর, এটা তো প্রতি বছর বছরে আপডেট হয়, একটা দুইটা ফিচার জাস্ট অ্যাড করে দেয়। এই যে নতুন যে 2021 আছে একদম সেম সব ফটোশপে যা আছে তাই আছে, জাস্ট এক চারটা পাঁচটা জিনিস বেশি দিয়েছে, কি যে পিছনের ব্যাকগ্রাউন্ডের স্কাইটাকে আপনি কালার করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভটা একটু সহজে, রিফাইন মাস্কিংটা হয়ে যাচ্ছে, একটু এডিটটা আপনি দ্রুত করতে পারবেন, এই রিলেটেড ফিচারগুলো চারটা পাঁচটা ফিচার জাস্ট অ্যাড করা আছে। তো আমি বুঝবো কিভাবে যে এই যে এত এত কোশ্চেন আমার পিসির সাথে কি এটা যায় কিনা, এটা আমি ডাউনলোড করতে পারবো কিনা, বা এটা কাজ করবে কিনা। খুব ইজি, আপনি ধরেন 2020 আমি বললাম যে অ্যাডোবি ফটোশপ 2020 ইনস্টল করতে, এটাকে সার্চ দেন, এই দেখেন ফ্রি ডাউনলোড, অনেকগুলো অপশন আসবে, লাইটরুম, ফটোশপ দেখে এটা করে, এটা আবার আলাদা, এটা লাইটরুমের কাজ। আপনাদেরকে ওই যে দেখিয়েছিলাম না কিছু কিছু সফটওয়্যার লাইটরুমে হচ্ছে শুধু ফটো রিলেটেড এডিটিং করা যায়, যে যত ধরনের ইফেক্ট দিয়ে কাজ করে, তারপরে হচ্ছে এলিমেন্টস নিয়ে কাজ করছে, এটা 2021। তো আমি ফার্স্ট এরটাতেই চলে যাই, জাস্ট এটাকে আমি ওপেন করি আলাদা একটা ট্যাবে, এখানে আসি, লোডিং হোক, এখানে ওর ডিটেলস দেওয়া আছে, ও কিভাবে কিভাবে কাজ করবে, ওর ওভারভিউ আছে। আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে আপনার মধ্যে কিউরিসিটি থাকবে, জানার কিউরিসিটি, শেখার জন্য কিউরিসিটি, আপনার যেইটাই জানতে ইচ্ছা করবে, যে মাথায় একটা কোশ্চেন আসছে এটা কি, এটা কিভাবে হলো, সাথে সাথে আপনি গুগলে চলে আসেন, লিখে সার্চ দেন, দেখেন আপনি আপনার অ্যান্সারটা পান কিনা, যদি না পান সেটা নোট ডাউন করে রাখেন, পরবর্তী ক্লাসে জিজ্ঞেস করবেন, দেখবেন ঘুরে ফিরে আমরাও সেই একই কাহিনী করছি, গুগলে যাচ্ছি, ইউটিউবে যাচ্ছি, বা যে এখান থেকে আমার সোর্স মানে ইনফরমেশন গুলো খুঁজে পাবো সেখানে গিয়ে আমরা জেনে আসছি। এই যে প্রপার নেট ব্রাউজিং জানতে হবে, অনেক অনেক বেশি রিসার্চ করতে হবে। তো ওভারভিউ, এরপরে দেখেন এই যে এটাকে বলে হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার টুল, সিলেকশন খুব দ্রুত করা যায়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাচ্ছে, কি কি অপশন থাকবে, ফিচারগুলো কি কি, এই যে কয়েকটা ফিচার অ্যাড করেছে 2020 তে। আপনার কাছে 2000 কত বললেন, 17 বা 16 আছে, নো প্রবলেম, এখানে জাস্ট কয়েকটা ফিচার হচ্ছে অ্যাড করা হয়েছে। টেকনিক্যাল সেটআপে কি কি লাগবে, এই যে আপনি যদি সেটআপ করতে চান তখন আপনার কি কি লাগবে, যে ফুল সেটআপ, এটার টোটাল ফাইল সাইজ কত, 1.8 জিবি, আপনি অফলাইনে এটা ইনস্টল করতে হবে, অফলাইন ইনস্টলার, আপনাকে অবশ্যই নেট কানেকশন অফ রাখতে হবে, 64 বিটের হতে হবে, 32 বিট হলে এই সফটওয়্যারটা ইনস্টল করা যাচ্ছে না, লেটেস্ট ভার্সন হচ্ছে আগস্ট মাসে। আচ্ছা, এই যে সিস্টেম রিকোয়ারমেন্টস দেখেন, আপনার পিসি কনফিগারেশন কি হতে হবে, অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 লেটেস্ট ভার্সন হতে হবে, র্যাম 4 জিবি র্যাম অবশ্যই হতে হবে, হার্ড ডিস্কের 3 জিবি ফ্রি স্পেস থাকতে হবে, তাহলে এই সফটওয়্যারটা ইনস্টল করতে পারবেন। প্রসেসর 2 GHz যে ফাস্টার হতে হবে, গ্রাফিক্সের এই যে এত বাই এত ডিসপ্লে থাকতে হবে, 3D ফিচার্স আর ডিসেবল উইথ লেস দেন 512 MB অফ VRAM, যদি এইটা 512 নিচে হয় তাহলে 3D যে ফিচার সেটা হচ্ছে ডিসেবল থাকবে, যেটা আমার হয়েছে, আমার 3D ফিচার ডিসেবল হয়ে আছে, কারণ আমার এটা 512 থেকে ছোট, 128। সো আমি যদি এটা ভবিষ্যতে ইন ফিউচারে যদি বাড়াই তখন আমার 3D ফিচারগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। সো আপনি এখানে এসে জাস্ট এখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে তারপর কি করবেন, কতগুলো পিন করছে, কোথায় যাচ্ছে, তো আপনার ডাউনলোড কমপ্লিট,
এখানে আসেন যে এই যে ফটোশপ আপনি ডাউনলোড করেছেন, আসার পর আপনাকে যেটা করতে হবে এখান থেকে নেট কানেকশনটা অফ করে দিতে হবে এবং আপনার উইন্ডোজ কোনো ডিফেন্ডার থাকলে সেটাকে অফ করে দিতে হবে। অফ করে দেওয়ার পর আপনি জাস্ট এখানে আসেন, এই যে সেটআপ লেখাটা দেখতে পাচ্ছেন, জাস্ট সেটআপে ডাবল ক্লিক করে মানে ওপেন করেন। ওপেন করার পর অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে, আপনি কাজ করেন। এটা হচ্ছে প্রি অ্যাক্টিভেট, আপনাকে কোনো ক্র্যাক করতে হবে না, কোনো প্লাগইনস করতে হবে না, কোনো আপনার ওটাকে কি বলে একটা যেন কি মানে কোনো দ্বিতীয় কোনো অপশনে কাজ করতে হবে না, জাস্ট আপনি সেটআপ করবেন, একদম ইজি। সেটআপে ডাবল ক্লিক করবেন, একটা সফটওয়্যার যেভাবে ইনস্টল করে। আমি কি আপনাদেরকে এই ফাইলটা দিয়ে দিব? আমার কথা কি বুঝতে পেরেছেন? ম্যাম, জি, হ্যালো। ফার্স্টে কি আছে যে ফটোশপ, আমরা তাহলে ফটোশপটা অন করি, দেখি। আমি আজকে পর্যন্ত সময় দেব, আগামী কালকের মধ্যে সবার সফটওয়্যার এবং হ্যাঁ পিসি ম্যাম, আমার কোশ্চেন কোর্স লাইন এই পাননি। সাফি, ম্যাম একটা কোশ্চেন ছিল। ও আচ্ছা, কোশ্চেন ছিল, বলেন সাফিহা। হ্যালো, হ্যাঁ আমি কি এটা হচ্ছে ইনস্টল করার পর যখন সেটআপ দিব তখন নেট কানেকশন অফ রাখবো? ইয়েস, আপনি তো ইনস্টল করবেন, এখন নেট কানেকশন অফ করে দিলে তো আর ডাউনলোড করা যাবে না। আপনি ডাউনলোড করেন, ডাউনলোড করার পরে যখন সেটআপ করবেন, সেটআপের আগে নেট কানেকশন অফ করে নেবেন। নেট কানেকশন, উইন্ডোজ ডিফেন্ডার যা অ্যাক্টিভ থাকবে সব অফ করে নিতে হবে। আচ্ছা ম্যাম। তো ফটোশপটা আমরা অন করি, দেখি কি অবস্থা। পিসি তো এমনিতেই এই মেট তো এমনিতেই স্লো হয়ে যাচ্ছে, ফটোশপ অন করলে হয়তো আরো বেশি স্লো হয়ে যাবে। এই পেজটা হচ্ছে আপনার অ্যাডোবি ফটোশপ 2020 এর আউটলুক। প্রত্যেকটা ভার্সনের এক একটা আউটলুক থাকে।
আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? জি ম্যাম। জি ম্যাম। বাট প্রবলেম তো একটাই, স্লো হয়ে যাচ্ছে। এই ওয়াকমটাই মনে হয় প্রবলেম করছে। তো এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি বা যে লুকটা দেখতে পাচ্ছি, টোটালটা কি হচ্ছে আমরা বললি ফটোশপের ইন্টারফেস। এখানে কিছু পার্ট আছে, তো পার্টগুলো কি কি এই জিনিসটা মনে রাখতে হবে, কারণ আমরা যখন ম্যাম স্ক্রিন তো দেখা যাচ্ছে। কি বলে স্ক্রিন তো শেয়ার করা, স্ক্রিন তো শেয়ার করা। এখন দেখতে পাচ্ছেন? ম্যাম এখানে দেখা যাচ্ছে। জি ম্যাম দেখা যাচ্ছে। মানে fast.com এর 11 mbps এটা শো করছে। ফটোশপটা কিন্তু একদম ব্ল্যাক, ছোট ছোট পার্ট। মানে এখন দেখতে পাচ্ছেন না ফটোশপ? আমি তো দেখতে পাচ্ছি, আমার ফোনে তো আসছে। জি ম্যাম, ফটোশপ দেখা যাচ্ছে। জি ম্যাম দেখা যাচ্ছে। জি ম্যাম দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। একটু পিন ফটোশপ দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি এটাই দেখাচ্ছি, একটু পিন করে বড় করে নিন। তো এই টোটাল লুকটাকেই বলছি আমরা কি, ফটোশপের ইন্টারফেস। আমরা যখন ইন ফিউচারে ক্লাস করব, আমি হয়তোবা বলবো কিছু আর কি শর্টকাট নাম বলবো। কেমন? যেমন আমি বলবো মেনু বারের এখানে ক্লিক করেন, টুলস প্যানেলে চলে যান, কন্ট্রোল প্যানেলে চলে যান, কন্ট্রোল প্যানেলের রাইট পাশে দেখেন, এইভাবে বলবো। তো একদম এই উপরের পার্টটাকে কি বলছে, এই ফার্স্ট পার্টটাকে বলা হচ্ছে মেনু বার। আপনি যে কোনো ওয়েবসাইটে বা যেখানেই যান, একটা হোম পেজ থাকে, উপরে মেনু বার বা হোম মেনু যেগুলো আছে সেগুলো থাকে, যে হোম, অ্যাড্রেস, কন্টাক্ট, তারপরে হচ্ছে মিশন, ভিশন, এরকম অপশনগুলো থাকে। অথবা আপনি ফেসবুকেই আসেন, এখানে দেখেন নিউজ ফিড, তারপর আর কি কি হোম, পার্সোনাল, নোটিফিকেশন, মেসেজ, উপরে যে আইকনের মতো করে থাকছে। আইকন কাকে বলে? এই যে এরকম চিহ্নগুলোকে আইকন বলা হচ্ছে। তো এই উপরের পার্টটাকে বলা হয় মেনু বার, পরের পার্টটাকে আমরা বলছি কন্ট্রোল প্যানেল, উপরের পার্টটাকে বলছি মেনু বার, দ্বিতীয় পার্টটাকে বলছি কন্ট্রোল প্যানেল, লেফট সাইডের এই পার্টগুলোকে বলছি টুলস প্যানেল অথবা টুলস বার, যে যেভাবে বলে, টুলস প্যানেল অথবা টুলস বার। আর ডান পাশের এই যে পার্টটাকে দেখছি, এটা হচ্ছে সাব কন্ট্রোল প্যানেল অথবা সাব কন্ট্রোল বার, যার যেটা যেভাবে যে বলে সুবিধা। এই যে এগুলো দেখছেন, প্রত্যেকটা টুলস এক একটা আইকন, মানে এক একটা ছোট ছোট ইমেজ যেটা মিনিংফুল। সাপোজ এই যে এটা দেখে কি মনে হচ্ছে, ছোট বাচ্চাদেরকে যে ছোটবেলায় মেডিসিন খাওয়ানো হয়, ড্রপার, তাই না? এটার নাম হচ্ছে আই ড্রপার টুল। এটা দিয়ে আমরা কালার পিক করি, যে কোনো কালারকে পিক করি। হ্যাঁ, ড্রপার। এটা কলমের মতো দেখা যাচ্ছে। পেন টুল, কি দিয়ে? টাইপ টুল, এইচ দিয়ে হ্যান্ড টুল। প্রত্যেকটারই এক একটা নাম আছে। এই পুরোটা চ্যানেলকে বা প্যানেলকে বলা হচ্ছে টুলস বার। এগুলো এক একটা টুল, প্রত্যেকটা টুলের মধ্যে আবার আছে সাব টুল। সেটা কিভাবে বুঝবো? এই যে দেখেন, প্রত্যেকটা টুলের এই যে কর্নারে একটা অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, ছোট্ট, যদিও স্ক্রিনটা অনেক ছোট, ফোনে থাকলে তো বোঝাই যাবে না, যদি পিসিতে থাকেন তাহলে বুঝতে পারবেন। আপনাদের সবার সামনে যাদের সফটওয়্যার নেই তারা হচ্ছে পিন করে একটু বড় করে নেন, যাদের সফটওয়্যার আছে তারা দেখেন এই প্রত্যেকটা টুলসের কিছু কিছু টুলসের নিচে একটা ছোট্ট করে অ্যারো চিহ্ন আছে, ছোট্ট করে অ্যারো চিহ্ন আছে। দ্যাট মিনস এই টুলসের ভিতরে আরো কিছু সাব টুলস আছে।
আমরা ওগুলো কিভাবে পাবো? জাস্ট আপনি টুলের উপরে যাবেন, আপনার মাউসের লেফট বাটনে ক্লিক করে চেপে ধরে রাখবেন, তখন সাব টুলস গুলো চলে আসবে। টুলসের উপরে যাবেন, ক্লিক করে চেপে ধরে রাখবেন, যাবেন, ক্লিক করে চেপে ধরে রাখবেন। তাহলে কি কি দেখলাম? মেনু বার, কন্ট্রোল প্যানেল, টুলস বার অথবা টুলস প্যানেল, সাব কন্ট্রোল প্যানেল অথবা সাব কন্ট্রোল বার। এই বিষয়গুলো নিয়ে আর কারো কোনো কোশ্চেন? ম্যাম, হোম আইকন যেটা আছে মানে মেনু বারের নিচে, এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। রাইট, হ্যাঁ এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। এটাকে আর রাইট পাশে যে প্যানেলটা আছে এটা কি প্যানেল? এটা হচ্ছে সাব, মানে শাখা, Right পাশে প্রশাখা। হ্যাঁ রাইট পাশে, এই যে এই পার্টটার কথা বলছেন, সাব কন্ট্রোল প্যানেল অথবা সাব কন্ট্রোল বার। জি ম্যাম। তো এগুলো কেন আমরা সাব বলছি, কন্ট্রোল প্যানেল কেন বলছি? কারণ আপনি এই যে যখন যে টুলটাকে সিলেক্ট করবেন, প্রত্যেকটা টুলের জন্য আলাদা আলাদা কন্ট্রোল প্যানেল। সাপোজ আমি এই টুলসটাতে আসলাম, টুলসটাতে এসে যে রেক্টেঙ্গেল আছে দেখেন, এটা চেহারা চেঞ্জ হয়ে গেছে। আবার আমি যদি লেসা টুলে চলে যাই, লেসা টুল সিলেক্ট করি, আবার দেখেন চেঞ্জ। সাপোজ আমি আইড্রপার টুলে চলে গেলাম, দেখেন চেঞ্জ। ইরেজার টুলে চলে যাই, দেখেন চেঞ্জ। প্রত্যেকটা কন্ট্রোল প্যানেল কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। শেপ টুলে চলে আসি, শেপ টুলে আসলে আবার দেখেন কন্ট্রোল প্যানেল চেঞ্জ। প্রত্যেকটা টুলস এর জন্য আলাদা আলাদা কন্ট্রোল প্যানেল। মানে আপনি এগুলো কন্ট্রোল করবেন বলতে কি, যে এডিট করবেন, মডিফাই করবেন। ম্যাম প্রত্যেকটা আইকনের জন্য হ্যাঁ, প্রত্যেকটা আইকনের জন্য যদি করে একটা করে কন্ট্রোল প্যানেল থাকে তাহলে সাব কন্ট্রোল প্যানেলের কাজ কি এখানে? হ্যাঁ সেটাও বলছি। আচ্ছা আচ্ছা, আমরা মিউট করে রাখি, কথা না বললে মিউট করে রাখবো। ওকে, দেখেন এই আমরা তো প্রত্যেকটা টুলস এর জন্য কন্ট্রোল প্যানেল বুঝতে পেরেছি। সাব কন্ট্রোলের কাজ কি? সাব কন্ট্রোল হচ্ছে আপনি যখন কোনো কাজ করবেন তখন এখানে লেয়ার নিয়ে কাজ করতে হবে। লেয়ারটা কি? আপনি একটা ডিজাইন করতে চাচ্ছেন, যে ডিজাইনটার মধ্যে আপনার নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, তারপরে হচ্ছে লোকেশন, এই চারটা জিনিস থাকবে। এই চারটা জিনিসের জন্য চারটা লেয়ার নিতে হবে, চারটা পেজ নিতে হবে। খাতায় যেমন আমরা পেজ নেই একটার পর একটা, এরকম চারটা পেজ নিতে হবে। তখন আমরা হচ্ছে এখান থেকে সাব কন্ট্রোল প্যানেলগুলো হ্যান্ডেল করব। এই সাব কন্ট্রোল প্যানেলগুলো আবার তখন এই যে এইগুলো দিয়ে মডিফাই করা হবে, কন্ট্রোল করা হবে। এটা আমরা বুঝবো, আস্তে আস্তে কাজ করতে করতে বুঝবো। এখানে দেখেন লেয়ার, চ্যানেল, পাথ, তিনটা অপশন দেখা যাচ্ছে। আচ্ছা, এর আগে আমরা আরেকটা ছোট্ট জিনিস দেখে আসি। এই পার্টটাতে আমরা পরে যাই, এটা আবার একটা বিশাল পার্ট। তো এতটুকুর মধ্যে আশা করি প্রবলেম নেই। মেনু বার, কন্ট্রোল প্যানেল, টুলস বার আর সাব কন্ট্রোল প্যানেল। মাঝে মাঝে হবে কি, কাজ করতে গিয়ে আপনার এই জিনিসটা নড়ে যেতে পারে, অথবা কোনো কারণে টুলস গুলো চলে যেতে পারে।
কোনো কারণে সাব কন্ট্রোল প্যানেল নড়ে যেতে পারে বা চলেও যেতে পারে, অথবা এমন কিছু হতে পারে যে কিছু আসছে এক একটা এক এক জায়গায় হয়ে গেছে। এই সময়টা আমরা কি করব? এই যে উপরে এই পার্টটাতে এসে আমার এখানে 3টা অপশন শো করছে, এখানে দেখেন অনেকের এজেন্সিয়াল বা এরকম বক্স শো করছে। এই ড্রপ ডাউনটাতে চলে যান, চলে যাওয়ার পর এই যে এটাকে বলে ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেস কি? যে আমি আমার নিজের মতো করে সাজিয়ে নেব, আমার টেবিলটাকে সাজাবো যে আমার হাতের ডান পাশে কি থাকবে, মাউস, পেন হোল্ডার, তারপরে হচ্ছে কি বলে ওয়াটার পট, বাম পাশে থাকবে আমার বুকস, বই খাতাগুলো, মধ্যে আমার মনিটর, সামনে আমার কিবোর্ড। এইভাবে আমি সাজিয়েছি। ওয়ার্ক স্পেসটাকেও সেটা বলা হয় যে আপনি নিজে সাজিয়ে নিতে পারেন। তো যদি এরকম কোনো প্রবলেম হয়, আপনার যে কোনো ওয়ার্ক স্পেসে থাকুক না কেন সেটাকে এসে রিসেট করে দেবেন, এই যে রিসেট। তো আমি এজেন্সিয়াল দিয়ে রাখি, কারণ আমার যখন যেটা প্রয়োজন আমি তখন সেটা নিয়ে আসি। দ্যাটস ওয়াই আমি এজেন্সিয়াল দিয়ে রেখেছি। রিসেট করে দিলে অটোমেটিক্যালি কি হবে, একদম শুরুতে ফটোশপটা যেমন ছিল দেখতে ঠিক তেমনটা হয়ে যাবে, শুরুতে যেমন ছিল। তো এখন আসেন ওয়ার্ক স্পেসে। ওয়ার্ক স্পেস কাকে বলছে? ওয়ার্ক স্পেস বলছে আপনি যে জিনিসগুলো নিয়ে কাজ করবেন, যে অপশনগুলো নিয়ে, এলিমেন্টগুলো নিয়ে কাজ করবেন, তাদেরকে আমরা ওয়ার্ক স্পেস বলছি। এখানে কিছু ডেমো ওয়ার্ক স্পেস দেওয়া আছে, কি কি 3D, গ্রাফিক এন্ড ওয়েব, মোশন, পেইন্টিং, ফটোগ্রাফি। এর মানে হচ্ছে যে ফটোগ্রাফি করে তার শুধু ফটো বা ইমেজ রিলেটেড কাজ হয়। তো ফটোগ্রাফি বা ইমেজ রিলেটেড কাজ করতে গেলে যেই টুলস গুলো প্রয়োজন, ফটোগ্রাফিতে ক্লিক করলে সেই টুলস এর প্যানেল গুলো এখানে চলে আসবে, সাব কন্ট্রোল প্যানেলে চলে আসবে। দেখেন আমি ফটোগ্রাফিতে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এই যে ফটো রিলেটেড যা যা প্রয়োজন, হিস্টোগ্রাম, নেভিগেটর, অ্যাডজাস্টমেন্ট, এই রিলেটেড জিনিসগুলো এখানে চলে আসছে, প্রত্যেকটা আলাদা আলাদা সব চলে আসছে। আবার আমি যদি এখানে পেইন্টিং এ ক্লিক করি, পেইন্টিং রিলেটেড মানে রং তুলি দিয়ে কাজ করবে, ব্রাশ রিলেটেড, ক্লিক করার সাথে সাথে পেইন্টিং এর সাথে যায় এই টুলস গুলোর কন্ট্রোল প্যানেল এখানে চলে আসবে। এই যে কালার, এই যে ব্রাশ, তারপরে কোলন টুল, সব এখানে চলে আসছে। এই যে ব্রাশ চলে আসছে। ক্লিয়ার বিষয়টা? বাট আমার কাছে এটা ভালো লাগে না, মানে আমি যেটা করি, আমি এটা করি না, আমি হচ্ছে আমার নিজের মতো করে সাজিয়ে নিই। আমি এখানে এজেন্সিয়াল দিয়ে রেখে, আপনি চাইলে আবার নতুন করে বানাতেও পারেন নিউ ওয়ার্ক স্পেস, যে নতুন একটা ওয়ার্ক স্পেস আমি বানাবো, নাম দিলেন, আপনার নিজের নামে নাম দিলেন, কি কি রাখতে চান, কিবোর্ড শর্টকাট, মেনু, টুলবার, কি কি রাখতে চান সেভ করে রাখলেন যে এই জিনিসগুলো আমার চাই, আবার ডিলিটও করে দিতে পারেন। তো আমি এজেন্সিয়াল দিয়ে রাখি। এজেন্সিয়ালে যে কালার সোয়াস আমার এগুলো প্রয়োজনে আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি, কারণ আমার যখন যেটা প্রয়োজন আমি তখন সেটা বিভিন্ন প্যানেল থেকে নিয়ে আসতে পারবো। আমার এখানে মোস্ট ইম্পর্টেন্ট লেয়ার্সটা নিয়ে একটু পরে কথা বলবো। মেনু বার, কন্ট্রোল প্যানেল, টুলস বার, আর হচ্ছে সাব কন্ট্রোল প্যানেল। এই টোটালটা হচ্ছে ইন্টারফেস ফটোশপের, আর হচ্ছে ওভারভিউ। ওয়ার্ক স্পেস আমরা এখান থেকে এডিট করতে পারি, মডিফাই করতে পারি। এখন আসি কি বলে এটাকে, আপনি যখন কোনো কিছু লিখতে যাবেন, কোনো কিছু আর্ট করবেন, আপনার কি প্রয়োজন? সর্বপ্রথম আমি বললাম যে একটা ছবি আর্ট করে, সর্বপ্রথম আপনার কি প্রয়োজন? ব্রাশ বা পেন্সিল। পেন্সিল লাগবে। আর কেউ? পেজ হ্যাঁ, পেজ রাইট। শেপ বলেন, পেন্সিল বলেন, রং তুলি বলেন, কালার রং বলেন, সবার আগে লাগবে আমার পেজ। আমি কিসে আর্ট করব? আমার একটা আর্টবোর্ড। আর্টবোর্ড, Page. রাইট। এই জিনিসটা লাগবে।
যে পাথরের উপরে অ্যাড করবেন নাকি কাঠের উপরে অ্যাড করবেন, কাগজের উপরে অ্যাড করবেন নাকি স্টিলের কোনো কিছুর উপরে অ্যাড করবেন, দেওয়ালে অ্যাড করবেন নাকি গ্লাসে অ্যাড করবেন, একটা ভিত্তি একটা প্রস্তুত দরকার, মানে আর্টবোর্ড অথবা পেজ যেটাই বলি এই জিনিসটা দরকার। জি ম্যাম। সো এট ফার্স্ট আমার যদি এটা আনতে হয় দুইটা অপশন, সেটা হচ্ছে আপনি একদম এই মেনু বারের ফাইলে চলে যাবেন, সেখান থেকে নিউ, নিউ মানে হচ্ছে আপনি নতুন পেজ নেবেন, ওপেন মানে হচ্ছে আপনার আগের কোনো পেজ আছে বা আপনি কাজ করেছিলেন তাকে ওপেন করবেন, অথবা কোনো ছবিকে সরাসরি ওপেন করবেন। ব্রাউজিং ব্রিজ না, তারপর ওপেন এজ একই, এগুলো আসলে দরকার পড়ে না, আমরা নিউ নেব। তো এখানে আরেকটা কথা, আমাদেরকে প্রচুর শর্টকাট জানতে হবে, যত বেশি আপনি শর্টকাটে কাজ করতে পারবেন ভালো। আর হচ্ছে আপনাকে রাইট হ্যান্ডে মানে ডান হাতে মাউস কন্ট্রোল করতে হবে, লেফট হ্যান্ডে বাম হাতে কিবোর্ড কন্ট্রোল করতে হবে, এই জিনিসটা আয়ত্ত করতে হবে। ফার্স্ট কি শর্টকাট জানতে হবে, সেকেন্ড ডান হাতে রাইট হ্যান্ডে মাউস, লেফট হ্যান্ডে কিবোর্ড কন্ট্রোল করতে হবে। এরপরে হচ্ছে আমি যখন বলবো যে মাউসে ক্লিক করেন, মাউসে ক্লিক করা মানে হচ্ছে আপনি বাম পাশে লেফট মাউসে লেফট বাটনে ক্লিক করবেন, আর যদি ডান পাশে মাউসে ক্লিক করতে হয় তাহলে আমি উল্লেখ করব যে রাইট বাটন, মাউসের রাইট পাশে ক্লিক করে ওপেন করেন বা রাইট বাটনে ক্লিক করেন। ক্লিয়ার বিষয়টা? জি ম্যাম। প্রথম প্রথম আমি বলে দেব যে মাউসের লেফট বাটন রাইট বাটন, যদি বলি ক্লিক করেন তাহলে লেফট বাটনে ক্লিক ক্লিক বলবো, Left button। সেখানে তখন আমি লেফট উল্লেখ করব না, কারণ আমাদের আঙুলটা মাউসে যখন থাকে তখন আমরা লেফট বাটনটাই বেশি ক্লিক করি। ক্লিক বললে লেফট বাটনে ক্লিক করবেন, আর যখন রাইট বাটনে ক্লিক করতে হবে আমি উল্লেখ করে বলবো যে রাইট বাটনে ক্লিক করে। তো আমাদের ফার্স্ট হচ্ছে শর্টকাট জানতে হবে, ডান হাতে মাউস কন্ট্রোল করবেন, বাম হাতে কিবোর্ড কন্ট্রোল করবেন, আর হচ্ছে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এই জিনিসগুলো নিয়ে, ফার্স্টে হাতে আসবে না। তো আচ্ছা কাজ করি, কাজ করতে বুঝে যাবো। তো শর্টকাট কি ছিল, একটা ডকুমেন্ট ওপেন করার কন্ট্রোল এন, কন্ট্রোল এন দিলে এরকম একটা পপ আপ প্যানেল চলে আসবে। এই জিনিসগুলো আপাতত প্রয়োজন নেই, এগুলো হচ্ছে আমি আগে ওপেন করেছিলাম সেই সাইজগুলো শো করছে, সেভ করে রাখলে এখানে পাবো। ফটো রিলেটেড যদি কোনো আর্টবোর্ড নিতে চাই এখানে, প্রিন্ট রিলেটেড আর্ট বা ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, এগুলো আসলে আমি ইউজ করি না, আমি এখানে চলে আসি, এটা হচ্ছে আমাদের মেইন পার্ট। তো ফার্স্টে আপনি এখানে যেটা লিখবেন যে আপনার যে কাজটা করছেন সেটার নাম লিখবেন, যেমন আজকে আমাদের ক্লাস 2, অবশ্যই ডকুমেন্টের নাম আগে দিয়ে নেবেন। দ্বিতীয় হচ্ছে আপনার ক্লায়েন্ট বা আপনি যার কাজ করছেন সে যদি আপনাকে ডিজাইনটার সাইজ বলে দেয় সেই সাইজটা আপনি এখানে বসাবেন, না বলে দিলে যে ডিজাইন করছেন সেটা গুগলে গিয়ে সার্চ দিবেন যে সাইজ কত হয়, ডিফল্ট সাইজ অথবা স্ট্যান্ডার্ড সাইজ, সেটা পেয়ে যাবেন। এই পাশে আসেন, এখানে পার্টগুলো হচ্ছে পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, আপনার যেটা প্রয়োজন আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। ওয়াইড এখানে বসাবো, হাইট এখানে বসাবো। ওরিয়েন্টেশন, আপনার পেজটা লম্বালম্বি হবে নাকি এই হরিজন্টালি হবে, যে ভার্টিক্যালি হবে নাকি হরিজন্টালি হবে, কলাম বরাবর হবে নাকি রো বরাবর হবে। আর্টবোর্ডস এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। রেজুলেশন মোস্ট ইম্পর্টেন্ট, রেজুলেশন খুব গুরুত্বপূর্ণ। আমরা একটু গুগলে চলে যাই, কি বলে ভেক্টর ভার্সেস রাস্টার ইমেজ।
ফটোশপে যে ডিজাইনগুলো করা হয় তাদেরকে রাস্টার ইমেজ বলা হয় বা রাস্টার গ্রাফি বলা হয়। ইলাস্ট্রেটরে যে ডিজাইনগুলো করা হয় তাদেরকে ভেক্টর ডিজাইন বলা হয়। তো ইলাস্ট্রেটরে ডিজাইন করলে সেটা হচ্ছে ডট ডট নিয়ে কাজ করে বা পয়েন্ট নিয়ে কাজ করে, বাট ফটোশপ পিক্সেল নিয়ে কাজ করে। কিছু কিছু ছবি আমরা যখন জুম করি, জুম করতে করতে একটা সময় এসে দেখা যায় যে স্কোয়ারের মতো স্কোয়ার স্কোয়ার পার্ট হয়ে আছে, একটু ফাটা ফাটা। আবার কিছু কিছু ছবি যতই জুম করেন না কেন একদম মিহি মসৃণ লাগে। এটাকে বলা হয় হচ্ছে আপনার ফটোশপ আর ইলাস্ট্রেটর আলাদা, যে ভেক্টর। ফটোশপে কাজ করলে রাস্টারগ্রাফি আর ইলাস্ট্রেটরে কাজ করলে ভেক্টরগ্রাফি। তো এটা রেজুলেশনের উপর ডিপেন্ড করে। যত বেশি রেজুলেশন হবে তত বেশি হচ্ছে আপনার ইমেজটা অ্যাকুরেট হবে, যত কম রেজুলেশন হবে তত ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাট ফটোশপে কাজ করলে আপনার পিক্সেল থাকবে, মাস্ট বি, এখানে ডট ডট আসবে না বা পয়েন্ট নিয়ে কাজ করবে না। যদি আপনি বেশি রেজুলেশন দেন তখন এতটা ফাটবে না, হয়তো বা আরেকটু কম হবে, মানে খুব বেশি ঘোলা হবে না, একটু কম হবে যত বেশি রেজুলেশন দিবে। এই রেজুলেশন এখন আমি এখানে 300 দিয়ে কাজ করছি, কিন্তু যখন এই জিনিসগুলা বা এই ডিজাইনটা ডিজিটাল মিডিয়াতে যাবে, সাপোজ আপনাকে একজন বলল আমার এই 5টা ছবি এডিট করে দাও বা সাইজ রিডিউস করে দাও, আমি ওয়েবসাইটে এটা আপলোড করব, তখন কি হবে? তখন কি আপনি রেজুলেশন বেশি দিবেন? না, কারণ কি রেজুলেশন যত বেশি হবে ইমেজের সাইজ তত বড় হবে, রেজুলেশন যত কম হবে ইমেজের সাইজ তত ছোট হবে। সো আমরা এখানে সর্বোচ্চ 300 আর সর্বনিম্ন 72 থেকে 300 এর মধ্যে আমরা কাজ করব। মানে 72 পর্যন্ত ওকে ফাইন, ইমেজটা মোটামুটি ভালো আসে। এর চেয়ে যদি কম হয়ে যায় তখন আবার ইমেজের কোয়ালিটি খুবই খারাপ আসে। 72 থেকে আপনি আর একটু বেশি বাড়াতে পারেন। আর যেহেতু আমরা কাজ শিখবো, এখন যেহেতু শিখবো, আমরা ওয়াইড নেব হচ্ছে 7 আর হাইট নেব হচ্ছে 5। রেজুলেশন আপনি 72 অথবা 300 যেটা খুশি নিয়ে কাজ করতে পারেন। আমি 300 নিয়ে কাজ করছি। রেজুলেশন যে 72 তে কত হবে, তারপরে হচ্ছে 300 এ কত হবে, এটা আমরা দেখব আস্তে আস্তে কাজ করার সময়। কালার মোড অবশ্যই কি হবে, এখানে আরজিবি হবে, যে এখান থেকে আরজিবি হবে। যদি ফটোশপে থাকেন সেটা ডিজিটালে যাক বা আপনার নিজের ছবি হোক। বাট যদি আপনি ফটোশপ পিএইচডি ফাইলকে ইলাস্ট্রেটরে কনভার্ট করতে চান, মানে ইপিএস এ কনভার্ট করতে চান, তখন এখান থেকে সিএমওয়াইকে টা সিলেক্ট করে নেবেন। কারণ ইলাস্ট্রেটরে যে কাজগুলো হয় সবকিছু প্রিন্ট মিডিয়াতে যায়, আর প্রিন্ট মিডিয়া সিএমওয়াইকে, সায়ান, মেজেন্টা, ইয়েলো, কি ব্ল্যাক, এইগুলো এই কালার মোডটা হচ্ছে তারা কালার প্লেট ইউজ করে। আরজিবি মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু। তো এখন আমরা কাজ করার জন্য কি করব, নামটা ঠিক করে লিখবো, ওয়াইড আর হাইট দিয়ে নেব 75, রেজুলেশন এখানে 72 থেকে 300 এর মধ্যে আপনি রাখতে পারেন। আমি 300 দিয়ে এখন কাজ করছি, বাট 72 হলে কত হবে, কিভাবে কি কাজ করবে এটাও দেখবো, নো টেনশন। আরজিবি কালার মোড, বাকি যা আছে সব ঠিক থাকলো। এখানে আপনি ব্যাকগ্রাউন্ডের কালার টালার অন্য কিছু চেঞ্জ করে দিতে পারেন। আমি এটা ক্রিয়েট করলাম। এই যে একটা হোয়াইট কালারের আর্টবোর্ড চলে আসছে। তো এই আর্টবোর্ড, এই যে সাদা কালার যতটুকু দেখা যাচ্ছে, আপনি এইখানটায় কাজ করতে পারবেন। কি করতে পারবেন, এই জায়গাটায় কাজ। হ্যাঁ বলেন। আচ্ছা ম্যাম, হ্যালো ম্যাম, একটা কোশ্চেন ছিল। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন, কোশ্চেন কে, তানভীর আপনার? আচ্ছা শোনেন, আমি আপনাদেরকে বলে রাখি,
আমি আমার মেবি ওয়েবক্যামটা প্রবলেম করছে, কারণ আমার ভয়েস আমার স্ক্রিন আগে চলে যাচ্ছে, ভয়েস কিন্তু একটু পরে আসছে। আমি কিন্তু আপনাদের কথা বুঝতে পারছি। তো আমার ভয়েস চলতে থাকলে আপনারা কোশ্চেন করেন, আমি সেটা শুনবো। হ্যাঁ, তো কোশ্চেনটা ছিল যে এই যে আমরা যখন সাইজটা নিচ্ছি ওয়াইড এবং হাইটটা, তো এটার সাথে রেজলিউশনের হিসাবটা করবো কিভাবে? লাইক 72 থেকে 300 এর মধ্যে যে কোনো একটা নিলেই হবে, নাকি এটা কোনো একটা অ্যাকুরেট ক্যালকুলেশন করে তারপর নেওয়া লাগে? ওকে। তো এটা কখন বুঝবো যে অ্যাকুরেট ক্যালকুলেশন করে নেব? আপনি যখন কাজ করবেন আস্তে আস্তে এই রিলেটেড কাজগুলো জানতে পারবেন বা বুঝে যাবেন। যেমন আপনার কোন একটা অনলাইন জবের জন্য আপনাকে একটা ছবি এডিট করতে হবে। অনলাইন জব আপনি করতে যাচ্ছেন, অ্যাপ্লাই করতে যাচ্ছেন, ওখানে কি দেওয়া থাকে যে ইমেজের সাইজ কত হবে, 300 পিক্সেল বাই 300 পিক্সেল অথবা 500 পিক্সেল বাই 500 পিক্সেল। আবার কোনো ওয়েবসাইটের জন্য বললো আপনাকে একটা ইমেজ ক্রিয়েট করে দেওয়ার জন্য যে স্লাইডার ইমেজের সাইজটা কত হবে, স্লাইডার ইমেজের সাইজ হয়তো বা আপনাকে বলেছে যে 75 কেবির উপরে বা 1 এমবির বেশি হবে না, 1 এমবির নিচে রাখতে হবে। অথবা বললো যে ছোট ছোট ছবিগুলো আইকনিকের মতো যাবে, এটা হচ্ছে 20 কেবির উপরে বা 25 কেবির উপরে করা যাবে না। সে জাস্ট আপনাকে সাইজটা বলে দিবে। কি বলে দিল? সাইজ বলে দিল। এখন এই সাইজটা আপনি কিভাবে রাখবেন? দেখেন আমি 300 পিক্সেল দিয়ে যে এখানে কি করলাম, 300 রেজুলেশন রেখে পিক্সেলে আসলাম। কত বলেছিল? 500 আর বলেছে 500। বলেছে তোমার এই ছবিটা 1 এমবির কম হতে হবে। 1 এমবি না, ধরে নিলাম 500 কেবি। 500 কেবির ছোট হতে হবে, 500 কেবির বড় হবে না, মানে 500 কেবির নিচে হতে হবে। তো আমার সাইজ বলা আছে 500 পিক্সেল। আর কি বলে মানে ওয়াইড আর হাইট কত হবে? 500 পিক্সেল বাই 500 পিক্সেল। আর ছবির সাইজ কত হবে? 500 কেবি, বা ধরেন আর একটু ছোট করে নিলাম 300 কেবি। হ্যাঁ, যে 300 কেবি হতে হবে। তো আমি এখানে রেজলিউশন 300 দিলাম। 300 দিয়ে ওকে করি। ওকে করার পর আমি একটা কোনো ছবি ধরেন এডিট করলাম, যেমন জাস্ট আপনাদের বোঝার জন্য যে আমি এইভাবে একটা শেপ নিয়ে আসলাম। এরপরে ধরেন কি করলাম, আর কি করা যায় ধরেন ব্রাশ টুল দিয়ে আমি 500 কেবি কম। আচ্ছা, একটা লেয়ার নিয়ে নিই। যে এরকম কিছু একটা আমি ডিজাইন করলাম, এটা হচ্ছে আমার ছবি। তো এখন আমি যখন এটা সেভ করব ছবির মতো করে, মানে ইমেজ বের করব, সেভ এজে চলে যাই। এখানে আসলাম, আসার পর ফটোশপ এখান থেকে আমি জেপিজি সিলেক্ট করলাম, সেভে ক্লিক করি। সেভে ক্লিক করার পরে এই যে দেখেন, এইটা আসার পর এই যে এখানে শো করছে ইমেজের সাইজটা কত, আচ্ছা 83.9 কেবি।
সো আমার 300 হচ্ছে রেজুলেশন দেওয়ার পর আমার 83.9 কেবি হলো। এখন এখানে তো জাস্ট আমি একটা শেপ আর একটা জাস্ট ব্রাশ ইউজ করেছি, এই জন্য এত কম হয়েছে। আপনি এখানে যত বেশি কাজ করবেন, আপনার যত বেশি লেয়ার হবে, ধরেন একটা ইমেজ নিয়ে আসলে সেটার একটু ভারী হবে, এখানে আরো বেশি বেড়ে যেতে থাকবে। তো এখানে ধরেন এটাকে ক্যান্সেল করে দিই। এতটুকু তো বুঝতে পেরেছি, 83.9 কেবি। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আমি এটাকে আপাতত ক্যান্সেল করে দিই। তো এখানে আমার জাস্ট কয়টা লেয়ার ছিল? 2টা। যখন আপনি কোনো কাজ করবেন, এডিট করবেন, আরো বেশি বেশি ফিল্টার আসবে, অনেক কিছু আসতে পারে, তখন আরো ভারী হয়ে যাবে আপনার পেজটা, এবং সেভ করতে গেলে আরো ইমেজের সাইজটা বড় হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আপনি কিভাবে বুঝবেন যে আমাকে রেজুলেশনটা কত রাখতে হবে? 300 রাখতে হবে, বেশি রাখতে হবে, নাকি কম রাখতে হবে? এই যে আপনি তখন এটা এইভাবে বুঝতে পারবেন। আপনার তো ডকুমেন্ট নিতে প্রবলেম হবে না। আপনি একটা ডিজাইন করলেন, ডিজাইন করার পর সেভ করতে গিয়ে দেখলেন যে ফাইলের সাইজটা বেশি বড় হয়ে যাচ্ছে, ভারী হয়ে গেল, তাহলে জাস্ট কন্ট্রোল N দিয়ে নতুন আরেকটা ডকুমেন্ট নিয়ে নেবেন। তখন একটু রেজুলেশনটা কমিয়ে নিলেন, যে রেজুলেশনটা কমিয়ে আমি তখন 150 করে নিলাম অথবা 100 করে নিলাম, এরকম ছোট করে নিয়ে ক্রিয়েট করবেন। এরপরে হচ্ছে আগেরটাতে চলে আসবেন, সবাইকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কি করবেন, সবাইকে ধরে নিয়ে যাবেন নতুন ডকুমেন্টে। কিভাবে ড্র্যাগ করে আনতে হবে, কোনটা দিয়ে ড্র্যাগ করে নিতে হবে, সব আমরা দেখব। সো এটা নিয়ে টেনশন না করলেও চলবে। তানভীর, কোশ্চেনের অ্যান্সার পেয়েছি। ইয়েস ম্যাম। সিক্স কোথায় ছিল আর কোথায় 37? আস্তে আস্তে সবাই কমে যাবে। হ্যালো ম্যাডাম, আমি শামিমা নাসরিন। ম্যাডাম আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলেন শামিমা। হ্যালো। শামিমা, আমি শুনতে পাচ্ছি। জি মিস, আমি হচ্ছে আপনার 11টার ব্যাচে ছিলাম আপনাদের। জি আচ্ছা জি, আচ্ছা। আমি আপনাদের 11টার ব্যাচে ছিলাম।